দর্শক দিগন্ত স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিজান ফারাবি। দীর্ঘ 22 বছর পর ঘরের মাঠে ভারতকে হারালো বাংলাদেশ। প্রায় 24,000 দর্শককে সাক্ষী রেখে হামজাদের 1-0 গোলের জয় দেশের ফুটবল ভক্তদের মনে স্মরণীয় হয়ে থাকবে। আমরা দেখলাম গতকাল স্টেডিয়ামে দর্শকদের বাঁধ ভাঙা উল্লাস, সেই আমেজ নিয়ে আমরা দিগন্ত স্পোর্টসে আজ কথা বলবো নয় দিগন্তের স্পোর্টস ইনচার্জ রফিকুল হায়দার ফরাদ ভাইয়ের সাথে। ফরাদ ভাই কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। গতকাল আমরা দেখলাম যে হামজা সমিতদের অ্যাটাকিং ফুটবল এবং এই যে নতুন ধারায় ফুটবল ফিরে এলো, আপনি গতকালকের ম্যাচটা আসলে কেমন উপভোগ করলেন? প্রথমত আমরা ফুটবলারকে ধন্যবাদ দেব, তারা দীর্ঘদিন পর 22 বছর পর এই জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়েছে। আমরা ভারতকে এই জাতীয় স্টেডিয়ামে হারিয়েছিলাম 2003 সালের সাফ ফুটবলের সেমিফাইনালে। সেই ম্যাচে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে মতির মুন্নার দূরপাল্লার শটে যে গোল্ডেন গোল হয়েছিল তাতে আমরা তখন জিতেছিলাম। পরবর্তীতে আমরা কখনো ভারতের কাছে 1-0 হেরেছি, কখনো 2-0 হেরেছি, ড্র হয়েছে, 2-2 ড্র হয়েছে। শেষ পর্যন্ত আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আমরা এবার গতকাল ভারতকে আমরা 1-0 গোলে হারালাম। এই জন্য ফুটবলারদের ধন্যবাদ, কোচিং স্টাফ সকলকে ধন্যবাদ দিচ্ছি। ফরাদ ভাই, মোরসালিন যে দুর্দান্ত গোলটি করলেন, এটা কি শুধুই কি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল নাকি বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়ানোর একটা কারণ বলে মনে করেন? সবই, দুটোই। কারণ ফুটবল গোলের খেলা। একটি গোল দিলে সেই গোলটা হোল্ড করতে হয়। আমরা গোল দিয়েছি, আমরা গোলটা হোল্ড করেছি, ধরে রেখেছি আমাদের লিড, যে কারণে আমরা জিততে পেরেছি। আমরা যে বলটা গোল করেছি সেটা ছিল কাউন্টার অ্যাটাক থেকে। ভারতীয় দল তখন একটি থ্রো পেয়েছে, লং থ্রো করার পর থ্রোটা ডিবক্স থেকে হেডে ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হওয়ার পর সেটা মাঝমাঠে মোরসালিনের কাছে আসছে। মোরসালিন সে বলটা রাকিবকে দিয়েছে। রাকিব দ্রুত গতিতে বলটি ঢুকছে এক ডিফেন্ডারকে বিট করে, গতিতে বিট করার পর সে যে বলটা পাস দিছে, যে সাইড অ্যাঙ্গেল করে যে বলটা ডান পায়ে পাস দিল মোরসালিনকে, এবং মোরসালিন ওইখান থেকে চেস করে, সে দূর থেকে চেস করে এসে বলটা সাথে কানেক্ট করছে এবং চমৎকার একটা ফ্লিক করছে। সে এত চমৎকার ফ্লিক হয়েছে, অসাধারণ একটা গোল হয়েছে। গোলকিপারের পায়ের নিচ দিয়ে বলটা গোলরক্ষককে ফাঁকি দিয়ে একেবারে চলে গেল জালে। এখানে মোরসালিনের যেমন ক্রেডিট আছে, একই সাথে এই গোলের জন্য ভারতীয় গোলরক্ষকের একটু দায় আছে। নর্মালি আমরা ধরে নিয়েছিলাম যে বলটা মধ্যে সেভ হয়ে যাচ্ছে, কারণ গোলকিপার যেভাবে বেরোয় আসছিল আর এক স্টেপ আগালে কিন্তু সে বলটা সেভ করতে পারে। সে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। 1-2 সেকেন্ডের বিষয়, ওই সুযোগে মোরসালিন গোলটা করে দিয়েছে। হোম গ্রাউন্ডে আমরা 1 গোলে লিড নেওয়ার পর, এর আগে কিন্তু আমরা হংকংয়ের সাথে লিড নিয়েও জিততে পারিনি, কিন্তু এখানে আমরা লিড নিয়েও ম্যাচটা জিততে পেরেছি। খেলোয়াড়রা পরবর্তীতে নার্ভটা শক্ত রেখেছে। গোলরক্ষক মিতুল মার্মা কয়েক দফা ভুল করছিলেন, বিপক্ষ খেলোয়াড়দের পায়ে বল জমা দিচ্ছিলেন, যাতে গোল হওয়ার মতো উপক্রম হচ্ছিল। হামজা একবার সেভ করলেন, অসাধারণ হেডের মাধ্যমে সেভ করলেন, আরও 2বার ডিফেন্ডাররা সেভ করেছেন। মোট কথা, হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে আগের 2 হোম ম্যাচে আমাদের ডিফেন্স গোলকিপার যেরকম কলাপস করছিল, এই ম্যাচে মিতুল মার্মা গোলকিপিং পজিশনে ভুল করলেও পরবর্তীতে ডিফেন্ডারদের সম্মিলিত প্রচেষ্টা আমরা জিততে পেরেছি। আসলে ফুটবল তো টিম ওয়ার্কের খেলা, গোল দিতে হবে, গোল ধরে রাখতে হবে, আমরা সেটাই করতে পেরেছি। এই কাজটা যদি আমরা ভারতের মাঠে গত বছর বা এবছর মার্চে করতে পারতাম, তাহলে আমাদের জয় কিন্তু বাছাই পর্বটা শুরু হতো। আমরা জয়ের বাছাই পর্ব শুরু করতে পারিনি, সেই ম্যাচে আমরা ড্র করে এসেছি, আর এখানে এসে আমরা ভারতকে হারিয়ে দিয়েছি। এই জন্যই অবশ্যই আমি ফুটবলারদের ধন্যবাদ দেব। সেই সাথে বাংলাদেশের ফুটবল এখন হামজা চৌধুরী আসার পরে যে নতুন জাগরণের দিকে যাচ্ছে, যে উন্মাদনা তৈরি হয়েছে। কালকে দেখুন কতজন বিদেশি দর্শক খেলা দেখতে আসছেন, ক্রিকেটাররা চলে আসছেন, ইংলিশ মিডিয়ামের মেয়েরা পর্যন্ত খেলা দেখতে চলে আসছেন, উচ্চবিত্ত লোকজন চলে আসছেন, 2 জন উপদেষ্টা মাঠে বসা ছিলেন। কেন আসছে? লেস্টার সিটি থেকে এসেছে খেলা দেখার জন্য। আসছে কেন? আসছে হামজার কারণে। কেন আসছে? বাংলাদেশ ভালো খেলছে। হামজার উপস্থিতিতে আমরা যদি ভারতের কাছে ওই ভারতের মাঠে হেরে আসতাম, সিঙ্গাপুরের সাথে 5 গোল খেতাম, হংকংয়ের সাথে যে 4-0 বিধ্বস্ত হতাম, তাহলে কিন্তু আসতো না। আমরা প্রত্যেকটা ম্যাচ নেক টু নেক খেলেছি, জিততে পারিনি, অল্পের জন্য হেরে গেছি, ড্র করেছি। আমরা এর আগে 4টা ম্যাচে 2টোতে ড্র করেছি, 2টোতে হেরেছি। আমরা যে ম্যাচে জিততে পারতাম আরো ভালো হতো, কিন্তু ওই যে আমরা পাচ্ছি, হচ্ছে অল্পের জন্য হচ্ছে না, মিস হচ্ছে, এই যে একটা আফসোস, অনুশোচনা, একটা জয় দরকার ছিল, সেই জয়টা কিন্তু কালকে আমাদের এসেছে। শেষ পর্যন্ত জয় দেখা পেলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা এই সম্প্রতি আলোচনা আসছে বারবার, যে মিতুল মার্মা আমরা তো গতকালও মাঠে দেখলাম, তার অনেকগুলো মিসিং, এবং সে যে বল ভালোভাবে রিসিভ করতে না পারা, ধরতে না পারার যে ব্যাপারগুলো আমরা দেখলাম। এখানে জিকুকে নিয়ে একটা প্রশ্ন বারবারই সামনে চলে আসে, আসলে জিকুকে এখানে দলে আনা হচ্ছে না কেন? জিকু প্রসঙ্গটা বাদ দিই, কারণ জিকু এখন তার ক্লাব 11-এ ডাক পায় না। জিকু 100 ভালো গোলকিপার ছিলেন, জিকুকে বিট করেই মিতুল আসছেন। তার আগে ভালো খেলার একজন গোলকিপার আছে মেহেদী হাসান শ্রাবণ। আমরা জাহান আহমেদকে এই টুর্নামেন্টে এই ম্যাচে আমরা দেখলাম, আগের ম্যাচে জাহান আহমেদকে আমরা 11-এ দেখেছি, হংকংয়ের সাথে আমরা 11-এ দেখেছি। জাহান কিন্তু ভিয়েতনামে অনুষ্ঠিত FC আন্ডার-23-তে দুর্দান্ত খেলার কারণেই সে ন্যাশনাল টিমে ডাক পেয়েছে। সে একই আসরে শ্রাবণ যে গোলকিপিং করেছে, সবাই ধরে নিয়েছে শ্রাবণ ইজ রেডি ফর ন্যাশনাল টিম। এমনকি জাতীয় দলের সহকারী কোচ হাসান মামুন, সে বাহরাইনে খেলার পরেও এবং ভিয়েতনামে খেলার পরেও কোচকে কাবরেরাকে মেসেজ দিয়েছে শ্রাবণ ইজ রেডি ফর ন্যাশনাল টিম।
কিন্তু ফরাদ ভাই মানে যেটা আমরা এই মাঠ পর্যায়ে আমরা যেটা দেখছি বা দর্শকদের মুখ থেকে যেটা বারবার আসছে সেটা হচ্ছে শ্রাবণের চেয়েও মানে জিকোর নামটা বারবার ওটা জিকোকে বলছে, ঠিক আছে, কিন্তু জিকো আগে তার ক্লাবে তো 11 এ চান্স পেতে হবে। আমরা যে এখানে যে এবার কুয়েতের মাঠে যে এফসি চ্যালেঞ্জ লিগের খেলা হলো সেখানে জিকোকে একটা ম্যাচ খেলানো হয়েছিল, পরের 2 ম্যাচ সেখানে কিন্তু ফার্স্ট গোলটা জিকোর ভুলে হয়েছে। জিকো হচ্ছে আসলে এখানে আসবে হলো শ্রাবণ না, তাহলে ওই জায়গায় তো মিতুল করছে। আমি মিতুল ভুল করছে, এখন এই জায়গায় আগে থেকে উচিত ছিল। মিতুল কিন্তু প্রথম ম্যাচ থেকে খারাপ খেলে আসছে, এখানে সিঙ্গাপুরের সাথে গোল খাওয়াইছে, হংকং সাথে তার ব্যর্থতা আছে। তো এই সব বিবেচনায় কিন্তু মিতুল আগেই ড্রপ হয়ে যায়, কিন্তু কোচ কাবরেরা বারবারই মিতুল আস্থা রাখছেন। কালকে আমরা জিতছি বলে কিন্তু কোচের এই ব্যর্থতাগুলো ভুলে যাওয়া যাবে না। আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারিনি, এই জেতার পেছনে তো হামজার একটা বড় অবদান আমরা দেখলাম। শুধু হামজা নয়, হামজা তো মানে 2জন মানুষের মতো খেলছে, সে একা খেলে নাই, মানে 2জন মানুষ খেলছে, উপরে উঠছে নিচে নামছে এবং বলটা চেস করে যে বলছে ক্লিয়ার করছে, যে স্পিডে ক্লিয়ার করছে, শিল্ডিং এ ফেলে দিয়েছে, হেড করে বল ক্লিয়ার করছে, আর একটা শট বাম পায়ে শট নিছে, সে বলটা বুঝছে বলটা কোথায় আসবে, আগে পজিশন চেঞ্জ ভালো ছিল বলে জায়গা মতো চলে আসছে, ভলে নিছে, বলটা গোল হয়নি। এই যে বিষয়টা, পুরো টিমে ভালো খেলছে, কিন্তু দু একটা পজিশনে কোচের ভুল ডিসিশনের কারণে কিন্তু আমাদের ভুগতে হচ্ছে। কালকে আমরা আমাদের ভাগ্য ভালো আমরা ভুগিনি, কিন্তু আমরা বিপদে পড়তে পারতাম। এখানে সেটাই তো শেষ দিকে তো আমরা সেটাই দেখলাম, সমর্থকরা জিকো বলতেছে জিকোকে আগে ক্লাবের 11 খেলতে হবে, সেখানে পারফর্ম করার পর সে ন্যাশনাল টিমে আসবে। আচ্ছা, আমরা হামজাকে দেখেছি পুরো মাঠে আসলে সে দুর্দান্ত পারফরমেন্স করে বেড়াচ্ছে, কখনো ডিফেন্সে, কখনো আক্রমণে, এবং আবার কখনো দেখা গেছে তাকে গোল রক্ষকের ভূমিকায় আমরা এবার দেখলাম। আসলে এই যে হামজাকে আপনি আপনার অবজারভেশন কি? দেখুন, হামজা এখন এই মুহূর্তে এই সাউথ এশিয়ান ফুটবলে হামজার সবচেয়ে বড় স্টার। ইংলিশ লিগে খেলা একজন ফুটবলার, এশিয়ান বাছাই পর্বের এই গ্রুপে খেলছে, সি গ্রুপে খেলেছে। হামজার সবচেয়ে বড় একজন স্টার। সে লেস্টার সিটি খেলোয়াড়, লেস্টার সিটি চ্যাম্পিয়ন দলে খেলোয়াড়, এফএ কাপের খেলোয়াড়, এফএ কাপ চ্যাম্পিয়ন দলে খেলোয়াড়। সুতরাং হামজা অবশ্যই স্টার খেলোয়াড়। তার কাছে আমরা যা আশা করছি সে কিন্তু সেটাই করছে, তার বেশি করছে। কালকে একটা মুভমেন্ট আমি দেখলাম, একটা বল ক্লিয়ার করার জন্য সে পরে সাইড ভলি করলো, বলটা এরপর ক্লিয়ার হয় না, আবার সে মাটিতে স্লাইড মেরে বলটা ক্লিয়ার করার চেষ্টা করছে। মানে দুর্দান্ত পারফরম্যান্স, মানে এটা আসলে বলার মতো না। একজন খেলোয়াড়ের পেশাদারিত্ব মাঠে যতটুকু থাকা দরকার তার চেয়ে বেশি করছে বাংলাদেশের জন্য হামজা। যা আমাদের অন্য খেলোয়াড় যদি করতে পারতেন তাহলে রেজাল্ট আরো ভালো হতো। আসলে আমাদের অন্য যারা আছে তাদের সামর্থ্য অনুযায়ী করছেন। হামজা কোথায় ফুটবল শিখছেন, কোন লেভেলে কোচিং পেয়েছেন, আর এরা কোথায় পাচ্ছে, একটু গ্যাপ তো আছেই। আচ্ছা, এই জায়গায় আরেকটা হামজার যখন আমরা প্রসঙ্গটা নিয়ে আসি, একই জায়গায় হচ্ছে জামাল ভুঁইয়ার প্রসঙ্গটা চলে আসে। মানে কোচ কাবরেরা কেন এই কাজটা বারবার করছেন, যে যেখানে হামজা এবং আমরা কিন্তু সংবাদ সম্মেলনেও আমরা একই কথা শুনেছি যে হামজা এবং জামাল ভুঁইয়ার মধ্যে একটা ভালো কম্বিনেশন আছে, টিম স্পিরিট আছে। ফলে আমরা দেখি যে হামজা যখন খেলেন একই সাথে কিন্তু জামালকে খেলানো হয় না। আমার কাছে মনে হয় যে মানে হামজা এবং জামাল একসাথে খেললে কি এই বেটার পারফরমেন্সটা আরো মানে করা যেত কিনা। দেখুন, হামজা বাংলাদেশ দলের হয়ে 4টি গোল করছে, 4টি গোলের 2টি কিন্তু জামালের পাস থেকে। ভুটানের বিপক্ষে তার কর্নার থেকে হামজা হিট করছে, নেপালের বিপক্ষে হামজা যে বাইসাইকেল কে গোলটা করছে সেটা কিন্তু জামালেরই পাস দেয়া ছিল। কোচ আসলে জামালকে মনে করে যে তার চেয়ে বেটার খেলোয়াড় এখানে আছে, টিম যেহেতু জিতছে বা রেজাল্ট পাচ্ছে, বা গত ম্যাচের কথায় যদি জিতছে, এই জন্য হয়তো আমরা এইসব বিষয়গুলো অত আনি না। কিন্তু আসলে একজন ক্যাপ্টেন হয়তো ক্যাপ্টেন্সি দিয়েই খেলাতে হবে, অথবা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেন। একদম নাম কাওয়াজতে শো ক্যাপ্টেনের দরকার নেই। এবং আমরা সাধারণত যেটা দেখতাম যে জামাল ক্যাপ্টেন্সি না করলে তবু বরণ করতেন। কালকে কোচ ক্যাপ্টেন্সি দিয়েছেন সোহেল রানাকে। তো জামাল যদি থাকতো, জামালের সেট পিসগুলো খুব ভালো, জামালের কিছু থ্রু পাস আছে, লব আছে, এগুলো খুব ভালো। জামালের সাথে হামজার কম্বিনেশন খুব ভালো। জামাল ডেনমার্কে ফুটবল শিখেছেন, ডেনমার্ক লিগ খেলেছেন, আর্জেন্টিনা লিগে খেলেছেন, কলকাতা লিগে খেলেছেন, ভারতের লিগে খেলেছেন। তো জামালের স্ট্যান্ডার্ড তো অনেক হাই। হামজা আসা এক পর্যন্ত আমাদের ফুটবলের বড় স্টার কিন্তু জামাল ভুঁইয়া। এটা আসলে কোচের মতমর্জি। যেহেতু এই আসরে কোচ ব্যর্থ হয়েছে, ভারতের বিপক্ষে জিতছি বলে কিন্তু আমাদের একেবারে খুশিতে ভাষার সুযোগ নেই। আমরা কিন্তু ব্যর্থ, আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারিনি। আমরা এসেছিলাম এই বাছাই পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করতে। আমাদের প্রতিপক্ষ কারা ছিল? হংকংয়ের র্যাঙ্কিং কত? হংকংয়ের র্যাঙ্কিং হলো আপনার 148, সিঙ্গাপুর 155, ভারত 136, আমাদের 183। এদের সাথে ওরা গ্যাপটা অনেক হলো, ময়দানি লড়াই দেখা গেছে ওরা কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে নয়। কিন্তু কোচের ভুলের কারণে, খেলা সিলেকশনে ভুল, তারপরে পদ্ধতিগত ভুল, কিছু ভুলের কারণে কিন্তু আমরা জিততে পারিনি, আমরা কোয়ালিফাই করতে পারিনি। আমরা 4টা ম্যাচ জিততে পারিনি, ওই 4টা ম্যাচ জিতে আমরা কোয়ালিফাই করতাম। এখন এই বলে এখন ভারতের সাথে জিতছি, 22 বছর পরে কোচ আমাদের জিতিয়ে দিয়েছেন, এই খুশিতে আমরা কিন্তু এই কোচের ব্যর্থতাটা ভুলতে পারবো না। আমাদের মনে রাখতে হবে কোচ কিন্তু ব্যর্থ হয়েছে।
আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যে গতকাল ভারত বাংলাদেশের ম্যাচে যে বাংলাদেশ কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছিল বলে মনে হয়, যে ভারতের কোচ জামিল যে কৌশলটা অ্যাপ্লাই করলেন, সেখানে কিন্তু গত ম্যাচে যে খেলেছেন 9 জন খেলোয়াড় কিন্তু গত ম্যাচে সম্প্রতি যে ম্যাচ হলো সেখানে ছিলেন না। তো আসলে এই যে পরিবর্তন, এটাকে বাংলাদেশকে কিছুটা বাড়তি সুবিধা দিয়েছে। আসলে আমরা গত মার্চে ভারতের সাথে যে ম্যাচটা খেলেছিলাম ওই ম্যাচে কিন্তু এই কোচ ছিলেন না, তো আরেকজন কোচ ছিলেন। প্রতি কোচেরই নিজস্ব চয়েস থাকে, আর ওই সময় ভারত যে দলটা খেলছে তারা কিন্তু ব্যর্থ, তারা কিন্তু জিততে পারতেছিল না, তারা জিততে পারেনি। আমরা একটা ম্যাচ জিতছি, ওরা এখন জিততে পারেনি, যেখানে কোচ চেঞ্জ করছে আর নতুন কোচ চেষ্টা করছে এই কোচকে দিয়ে, এই খেলোয়াড়দের দিয়ে নতুন কিছু করা যায় কিনা তারা চেষ্টা করেছে। কয়েকবার আমাদের ডিফেন্স ভাঙার চেষ্টা করছে, মিতুল মোনাদ্দি একটা ভালো সেভ করছে, চেষ্টা করছে, হয়নি। আর যাদেরকে দিয়ে খেলিয়েছে আমরা শুধু একটা বেশি গোল দিতে পারি না, আমরা কিন্তু সেভাবে কিন্তু আধিপত্য বিস্তার করে খেলতে পারি না। আমরা গোলটা হোল্ড করেছি, কাউন্টারে খেলার চেষ্টা করেছি। হ্যাঁ, যেহেতু আমরা জিতছি অবশ্যই এটা একটা অ্যাডভান্টেজ বলবোই, আমরা জিতছি এই ম্যাচটা, কিন্তু আমার কাছে মনে হয় আমরা আরও ভালো খেলা উচিত ছিল। আচ্ছা, এর মাঝে হলো আমরা আরেকটা ব্যাপার দেখতে পাই যে কাবরার বিষয়ে সম্প্রতি খুব বেশি আলোচনা, যে আপনারা স্টেডিয়ামও দেখতে পেয়েছেন যে কাবরারকে পদত্যাগ চেয়ে বা নানানভাবে তার বিদায় দেওয়ার জন্য কথা হচ্ছিল। তো আসলে সত্যিকার অর্থে কি কাবরার অধ্যায় কি এই ম্যাচের মধ্য দিয়ে কি শেষ হয়ে গেল, নাকি নানান সমালোচনার মধ্য দিয়ে বাফুফে আবার নতুন সিদ্ধান্তে আসতে পারে? আসলে তার সাথে চুক্তি হলো মার্চ পর্যন্ত, আগামী বছরের মার্চ পর্যন্ত। 30 মার্চ আমাদের শেষ খেলা আছে সিঙ্গাপুরের বিপক্ষে। তো এই সময় আমরা যাকে বিদায় করে দেই তাকে কিন্তু বকেয়া টাকাটা দিতে হবে, মানে এই কয়েক মাসের বেতন দিতেই হবে। জানি না চুক্তিতে কি আছে, নর্মাল নিয়মে তাই। আর এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা উল্টাপাল্টা করলে সেই ফিফাই কমপ্লেন করবে, এর আগে জেমিটে কমপ্লেন করছে, রেনে কোস্টা কমপ্লেন করছে, তখন আবার ঠিকই নাকে খত দিয়ে বাফুফে টাকাটা দিতে হবে। ন্যাশনাল টিম কমিটির সামনে মিটিং আছে, সেখানে ডিসিশন হবে। তা আমি বাফুফের বিভিন্ন জনের কাছ থেকে যা শুনেছি যে তারা আসলে খুশি না, আমরাও খুশি না, কারণ আমরা কোয়ালিফাই করতে পারিনি। আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার কথা ছিল, ওই টার্গেট নিয়ে আমরা দুইজন বড় বড় তারকা নিয়েও আমরা কোয়ালিফাই করতে পারলাম না। সেটাই বলতেছি, আমরা ভারতের সাথে এর আগেও ড্র করেছি, ভারতের সাথে এর আগেও আমরা জিতছি, নেপালের সাথে এর আগেও ড্র করছি, এর আগেও জিতছি। হংকংয়ের সাথে আমরা 2003 সালে হংকংয়ের মাঠে আমরা 2 গোলে পিছিয়ে থেকে 2 গোলে দিয়ে আমরা ড্র করছি। এখন আবার এবার হংকংয়ের মাঠে গিয়ে 1 গোলে পিছিয়ে 1 গোলে ড্র করছে। উন্নতিটা কই হলো? আগে তো হামজা ছিল না, সমিত সোম ছিল না, ফাহমিদুল ছিল না, জায়ান আহমেদ ছিল না। এখন তো দেখা গেছে আমরা ভারতের সাথে ড্র করতাম, ভারতে হারাইছি, জিতছি, ড্র করছি, হংকংয়ের সাথে আমরা ড্র করছি, এখনো একই অবস্থা। তাহলে কাবরার অধীনে আমাদের চেঞ্জটা কি হয়েছে? সেই আলাপটাই তো আমরা বারবার ঘুরে ফিরে। এই জন্যই এখন বিষয়টা হলো বাফুফে ভাবছে ন্যাশনাল কমিটির পরবর্তী মিটিং এর সিদ্ধান্ত হবে। যদিও কেউ কেউ বলছে তাকে আরো সময় দেওয়া দরকার, কিন্তু আমি মনে করি আর কত সময় দেবে? সে 2022 সালে সে দায়িত্ব নিছে, 3 বছর তো হয়ে গেল। সাফল্য কি? গত সাফে আমরা সেমিফাইনালে খেলেছি, এটা নিয়ে আমরা অনেক মাতামাতি করলাম। আর আমরা তো সাফে চ্যাম্পিয়ন, সাফে সেমিফাইনালে খেলা তো কৃতিত্বের কিছু না। আমরা 2005 সালে পরে সাফ ফুটবলে ফাইনালে খেলতে পারিনি। গতবার আমরা মালদ্বীপ এবং ভুটানকে হারাই আমরা সেমিফাইনালে উঠছি, খুব প্রশংসা করে কাবরেরার। 2 বললেন কাবরেরাকে 5 বছর চুক্তিবদ্ধ করতে হবে। ভুটান নেপালকে আমরা এর আগে হালি করে হারিয়েছি। আমরা সেই সাফে, বেঙ্গালুরু সাফে আমরা যে 2023 সালে হয়েছিল, আমরা লেবাননের কাছে 2 গোলে হেরেছি লাস্ট 10 মিনিটসে। কুয়েতের কাছে আমরা 108 বা 9 মিনিটে গোলে হেরেছি, 1 গোলে হেরেছি। কুয়েত 82 বিশ্বকাপে খেলেছে। কুয়েতের ফুটবল এখন সেই অবস্থা নেই, যেখানে এদিকে নিচে নেমে গেছে। এতে করে আমরা খুব বেশি উৎফুল্ল। আমরা কিন্তু জেমিডের সময় কাতারকে এনে পেয়ে উঠেছিলাম, আমরা 2 গোলে হারছি। সেই ম্যাচে আমাদের 4টা বল গোল লাইন থেকে সেভ হয়েছে। আমাদের কিছু ব্রিলিয়ান্ট সেভ গোলকিপার করছে, ডিফেন্ডার 4টা বল গোল লাইন থেকে সেভ করেছে। সেই ম্যাচ আমরা জিততে পারতাম। ভালো তো আমরা আগেও খেলেছি। আসলে এখন কি আমরা খুব ভালো খেলেছি? হ্যাঁ, আমরা একটা ছন্দে আছি, খেলতেছি, ভালো খেলতেছি, কিন্তু মানে ভালো বলতে সেই কাঙ্ক্ষিত জয়ের জন্য ভালো খেলতেছি না, যা মানে সমর্থক মানে কষ্ট দিচ্ছে। আর কোচের খেলা সিলেকশনে কোচকে বিতর্কিত করছে, বাকিটা বাহুফে ডিসিশন নেবে আসলে কোচকে রাখা যাবে কিনা। ফরদ ভাই, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যদি আমরা দেখি যে হামজা সর্বশেষ এর আগে নেপালের প্রীতি ম্যাচে যে গোলটি করলেন, বাইসাইকেল গোলটি, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আর যদি বলি আমাদের দেশের ফুটবল ইতিহাসে যদি গোলকে যদি আপনি মার্ক করেন, আসলে এটাকে কিভাবে এগিয়ে রাখবেন? দেখুন, আমার যেটুকু মনে পড়ে শেখ মোহাম্মদ আসলাম এই ধরনের একটা গোল করেছিলেন। আর বিশ্বকাপে বা ওয়ার্ল্ড ফুটবলে আমরা বিভিন্ন জায়গায় ধরনের গোল দেখি। এই ধরনের গোলের জন্য আসলে একটা ভাগ্য লাগে, আবার সে টেকনিকটা থাকা লাগে, সে যোগ্যতা লাগে। সব কিছু হামজার জন্য ক্লিক করছে। জামালের বলটা বাড়াই দিল, নেপালে ফিল্ড ডিফেন্ডার তার গায়ে লেগেছিল, সে যখন ব্যাক বল দেয় নেপালের ডিফেন্ডার একটু মাথা সরিয়ে নিয়েছে, আর ব্যাক বলে আসলে এই যে সে বাইসাইকেল কিকটা যেভাবে হয়েছে পারফেক্ট হয়েছে, একদম ওই কোনা দিয়ে চলে গেছে। নেপালি কিরণ কিমার লিম্বু কিন্তু গোলকিপার অনেক লম্বা, তারপর কিছু করা সম্ভব ছিল না। আসলে মানে ওই সুযোগটা তৈরি হয় না যে বলটা। এটা অসাধারণ একটা গোল, অসাধারণ গোল। আমরা এরকম গোল খুব কমই দেখি। আমার যেটুকু মনে পড়ে আসলাম ভাই একবার গোল করেছিলেন, তো এটা অসাধারণ একটা গোল। হামজার কাছে আমরা যা চাই এটা আমরা তাই আমাদেরকে উপহার দিচ্ছেন। যদিও
হংকংয়ের সাথে হোম ম্যাচে হামজা একটা গোল মিস করছিলেন 94 মিনিটের দিকে, যা আমি হামজাকে প্রশ্ন করছিলাম, সে বলছে আমারও খারাপ লাগছে গোলটা মিস করে, কারণ ওই বলটা গোল হয়ে গেলে আমরা হয়তো ম্যাচটা ইকুয়াল করে ফেলতাম, ড্র করে ফেলতে পারতাম, হয়নি। তো এই দিন পারফেক্ট হয়েছে। আর ভুটানের সাথে আর নেপালের সাথে পেনাল্টিতে একটা গোল করছে। হামজার কাছে আমরা যা চাইছি আমার মনে হয় হামজা তার চেয়ে বেশি দিচ্ছে আমাদের। ফরহাদ ভাই, লাস্ট প্রশ্ন হচ্ছে, আমাদের পরবর্তী ম্যাচটা হলো সিঙ্গাপুরের সাথে। তো আসলে এই যে ভারতের সাথে জয়ের পর সিঙ্গাপুরের ম্যাচ এবং এরপরে তো লম্বা সময় আমাদের খেলা নেই, তো এই ম্যাচ জয়ের পর থেকে আসলে কি এই ফুটবলে মানে এই জয়ের ধারাটা কি পরিবর্তন আসবে, মানে এই জয় কি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, বা ভবিষ্যৎটা আসলে কিভাবে দেখেন? অবশ্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। যে কোনো যে আমরা আবেগী জাতি, তো একটা হারলে খুব হতাশ হয়ে যাই, জিতলে একেবারে আকাশে তুলে ফেলি। যেমন কালকে এই জয়ের ফলে যুবকের উপদেষ্টা 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছেন, তো এটা ভালো দিক, খেলোয়াড়রা পয়সা পাক আমরা চাই। এই যে একটা জিতছে, একটা ব্র্যান্ডিং, কাকে হারিয়েছি? ভারতকে হারিয়েছে। নানান কারণে ভারতের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা, তাদের সাথে আমরা জিততে পারতেছিলাম, আমাদের বহু স্বপ্ন বিষয় মানে ধূলিসাৎ হয়ে গেছে ভারতের কারণে। ভারতের কাছে সেমিফাইনালে হারছি, সাফে ফাইনালে হারছি, অনেকবার আমরা লক্ষ্যচ্যুত হয়েছি, স্বপ্নভঙ্গ হয়েছে, সেই ভারতকে আমরা হারিয়েছি। এখন এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস যোগাবে। সামনে আমাদের ঘরোয়া ফুটবল আছে, ঘরোয়া ফুটবলটা রেগুলার হতে হবে, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, সুপার কাপ, লিগ, এটা হবে এরপরে মার্চে খেলা, এটা অবশ্যই আমাদের প্রেরণা যোগাবে। ধারাবাহিকতা না থাকলে তো আসলে এখন আমাদের ঘরোয়া খেলা শেষ করতে হবে, এরপরে আমরা মার্চে যখন খেলবো আশা করি এই জয়ের মাধ্যমে আমরা কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে করি আমরা এখানে সিঙ্গাপুরের কাছে 2 গোল হারছি, আমাদের ভুলের কারণে। আমরা ভুল না করি আমরা কিন্তু সিঙ্গাপুরকে হারাতে পারবো। ফরহাদ ভাই, আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, দেশে ফুটবল নিয়ে কিছু বলার জন্য। ভালো লাগছে আমার কাছেও। আমিও সেই 2003 সালে যখন যে ম্যাচটি হয়েছিল সেই জয়ের আমি সাক্ষী এখানে ছিলাম। 22 বছর পর আবার আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমাদের বেশ কয়েকজন সাংবাদিককে, আমার আরেকটা জয়ের সাক্ষী হতে পারলাম। ভালো লাগছে আমাদেরকে, জিতে সবারই ভালো লাগে। দর্শক, স্বপ্ন জয়ের মতো ভারতকে হারিয়ে দীর্ঘ 22 বছর পর আমরা আবারও একটি ইতিহাসের নাম লেখালাম। তো আজ আমরা কথা বলছিলাম নয়া দিগন্তের স্পোর্টস ইনচার্জ রফিকুল হায়দার ফরহাদ ভাইয়ের সাথে। আগামী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।